শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আমিও ভালো আছি। আর আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আমাদের দিদি দিয়েছে, রঞ্জনা সেনগুপ্ত। তো দিদি মানে আমরা যারা, বিশেষ করে আমি নিজের কথাই বলবো যে আমিও যে কী করতে পারি সেটা দিদি আমাদের দিয়ে করিয়ে নিয়েছে। ঠিক আছে, আমাদের মানে কোনো দিন বিশ্বাস করো, কোনো দিন ওই ছোটোবেলায় রচনা লেখা বা ওই সব কিছু এসে লেখা স্কুলে ওই অবধি লেখা ছিল, তারপরে আর কোনো দিন কিচ্ছু লিখিনি। যেহেতু আমি বলি যে আমার মাধ্যমিক পরীক্ষা দিয়েই আমার বিয়ে হয়ে গেছে। তো হ্যাঁ, বিয়ে হয়ে গেলে যে কিছু করা যায় না এরকম নয়, কিন্তু আমি সময় পাইনি আসলে। অনেক বড় একটা সংসারে মানে সংসার ছিল, তো একটুও সময় থাকতো না কোনো কিছু করার। তার মধ্যেও আমরা আসন টাসন সেলাই করতাম বউরা। তো যাই হোক, দিদি কেন এত কথা বলছি, যে দিদি আজকে আমাদের গল্প একটা লিখতে দিয়েছে, যেটা আগেও অনেকবার আমাদের দিয়ে লিখিয়েছে। আর সত্যি খুব অবাক লাগে যে আমরাই, যে আমি যে কিছু কোনো দিন লিখিনি বা কিছু করি না, সেই মানে আমিও গল্প লিখে মানে সবার ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, আমি নিজেও খুব কনফিডেন্স পাই যে আমিও লিখতে পারি, আমিও লিখছি এরকম। তো দিদি আজকে আমাদের কটা টপিক দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা গল্প বলতে হবে। তো আমি একটু লিখে নিয়েছি, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমাদের কেমন লাগে গল্পটা। তো দিদি 4টে ক্লু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সেফটি পিন, একটা আলমারি, সিসিটিভি ক্যামেরা আর এক কৌটো লবণ। দিনটি ছিল, আমি শুরু করছি। গল্পর নামটা এখনও দিইনি, ঠিক আছে, পরে ভেবে দেব, আর তোমরা যদি কেউ মনে করো কোনো নাম দিতে পারো। দিনটি ছিল একটি বৃষ্টিমুখর দিন। অনন্যা বেরিয়েছিল তার রোজকার অফিস থেকে ফেরার পথেও ঝমঝম করে বৃষ্টি নেমেছে। অগত্যা সে ছাতা মাথায় অটো ধরবে বলে এগোচ্ছে, হঠাৎ তার পরনের জুতোর বেলটা রাস্তার বর্ষার জলে নরম হয়ে ছিঁড়ে গেল। কি করবে এখন, এই ভাবতে ভাবতে হঠাৎ ওর মাথায় এলো যে দেখি তো ব্যাগে কোনো সেফটি পিন আছে কিনা। অফিস গোয়িং যারা তাদের ব্যাগে মোটামুটি কিছু জিনিস রাখতেই হয়, যেমন ওয়েট টিস্যু, লিপস্টিক, টিপ, পাওয়ার ব্যাঙ্ক বা চার্জার বা সেফটি পিন ইত্যাদি আরও অনেক কিছু। অনন্যার ব্যাগেও ছিল। যথারীতি একটা বড় সেফটি পিন বের করে জুতোটা কোনো রকম আটকে অটোতে উঠে পড়ল। বাড়ি পৌঁছে সে আরেক বিভ্রাট। ঘরে ঢুকেই সে দেখে তার বেডরুমের আলমারিটা হাঁ করে খোলা, জামা কাপড় সব মাটিতে পড়ে আছে। খুব অবাক হলো সে, কিন্তু কোনো দুশ্চিন্তা বা চিৎকার চেঁচামেচি কিছুই করলো না। এত বড় একটা ঘটনা ঘটলো, অথচ অনন্যা নির্বাক। কি ব্যাপার বলো তো? ভাবুন কি হতে পারে বলুন তো। এরপর অনন্যা জামা কাপড় যেগুলো মাটিতে পড়েছিল আলমারির, সেইগুলো বিছানায় তুলে নিজে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে যেই না রান্নাঘরে ঢুকেছে এক কাপ চা করবে বলে, দেখে সারা রান্নাঘরে এক কৌটো নুন পড়ে, এক কৌটো নুন পড়ে আছে। পা ফেলার জো নেই, এমনভাবে পড়ে আছে যে পা ফেলার জো নেই। এবারও অবাক না হয়ে অনন্যা সেগুলো প্রথমে পরিষ্কার করলো, তারপর চা বানিয়ে বেডরুমে এসে বসলো। চা খেতে খেতে তার হাজব্যান্ড রনক তাকে ফোন করলো। যথারীতি রোজ দিনই এটা করে। তিনিও অফিসে মিষ্টি মুখে মধুর কণ্ঠে রনকের সারাদিনের হালচাল জানতে বা কথোপকথন করতে করতে সেই প্রসঙ্গে সে বিস্তারিত ঘটনা যেগুলো যা হয়েছে
সেগুলো তাকে শেয়ার করলো। তো রনক বলল যে আসলে ব্যাপারটা রনককে কিন্তু কোনো অভিযোগ করেনি অনন্যা, কোনো অভিযোগের সুর কিন্তু রনককে অনন্যার ফোন কলে কোনো অভিযোগের সুর কিন্তু ছিল না। এবার আসি যে কেন ছিল না অভিযোগের সুর। কারণ রনক ওদের আসলে বাড়িতে রনকের মা মানে অনন্যার শাশুড়ি মা ছিলেন, আর শাশুড়ি মা একটু মানে কি বলবো মেন্টালি একটু ডিস্টার্ব ছিলেন। তো যেই কারণে ওরা বাড়িতে যেহেতু ওদের দুজনকেই শাশুড়ি মায়ের চিকিৎসার জন্য বা যে কোনো ব্যাপারে দুজনকেই যেহেতু চাকরি করতে হয়, সেই জন্য শাশুড়ি মাকে ঘরে রেখেই তারা অফিসে তাদের যেতে হয় অগত্যা। আর কিন্তু ওরা একটা কাজ করেছিল, সেটা হচ্ছে ওরা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল ঘরে, যার জন্য আর ওরা এটা জানতো, ওই জন্যই অনন্যা কোনো অভিযোগ বা কোনো কিছু ওরা করেনি। এই জন্যই যে ওরা জানতো যে এটা ওনার শাশুড়ি মা নির্মলা দেবী উনি করতে পারেন, উনি এটা করেছেন। তো সেই জন্য ওরা কোনো কিছুই করলো না। তো যথারীতি রনক বলল ইসেকে অনন্যাকে যে ঠিক আছে তুমি অফিস থেকে ফিরেছো, তুমি একটু রেস্ট নাও, আমি বাড়ি এসে ইসে করে নেবো, আমি বাড়ি এসে তোমার মানে আলমারিটা আমি গুছিয়ে দেবো, তুমি একটু ফ্রেশ হও, রেস্ট নাও, রেস্ট নিয়ে তারপরে রাত্রে খাবারের ব্যবস্থা করতে হবে অনন্যাকে। তো সেই মানে এমনিতে অনন্যা হচ্ছে খুব ভালো একটা মেয়ে, যে কিনা শাশুড়ি মাকে তার সন্তানের মতো দেখে। আর সেই জন্যই সে 3 বছর হয়ে গেছে তাদের বিবাহিত জীবন, তারপরও কোনো সন্তান সে নেয়নি। তিনি মনে করেন যে অনন্যা মনে করে যে আমার যদি একটা সন্তান থাকতো, সেও যদি এরকম মানসিকভাবে কোনো মানসিক মানে কোনো মানে পেশেন্ট থাকতো, তাহলে সে কি তাকে মানে ফেলে দিত? আমরা মানে যথারীতি এরকম তো হয় না, না তখন সন্তানকে যতই যেরকমই হোক না কেন মায়েরা সন্তানকে কিন্তু ফেলে দেয় না। তো সেই কারণে অনন্যা তার শাশুড়ি মাকে নিজের সন্তানের মতোই দেখত। তো সেই কারণে কোনো রাগ হয়নি, বরং সব কিছু করে বাড়িতে এসে আমি যেই জায়গাটা এখনও বলিনি, সেই জন্যই বলিনি, এসেই আগে কিন্তু ঘরে ঢুকে তোমাদের সাসপেন্স রাখার জন্য এসেই আগে ঘরে ঢুকে কিন্তু শাশুড়ি মাকে আগে ঢুকে দেখেছেন তিনি কি করছেন। তো তিনি তখন ঘুমোচ্ছিলেন। তো আর যেই খাবারগুলো ওনার জন্য রেখে যায় অনন্যা, সেইগুলো চেক করে দেখেছেন যে তিনি খাবার খেয়েছেন কি না। হ্যাঁ, মানসিকভাবে মানসিক ভারসাম্যহীন মানে অতটাও না, যে যতটা হলে একটা মানুষকে কোনো অ্যাসাইলামে দিতে হয় সেরকম নয়, একটু ডিসব্যালেন্স। তো সেই কারণে বাড়িতেই থাকে, শাশুড়ি মা বাড়িতেই থাকেন। আর হচ্ছে অনন্যা এইভাবেই শাশুড়ি মায়ের যত্ন নেন। আর তো তখন রনক যথারীতি বাড়িতে আসলো, এসে সিসিটিভি অবশ্যই দুজনে বসে রাত্রে ডিনার সেরে নিয়ে তারপরে দুজনে বসে সিসিটিভি ক্যামেরার যে ল্যাপটপে যে সেটিং করা রয়েছে সেটা চেক করে সবটা দেখলো যে শাশুড়ি মা কিছু একটা মানে খুঁজছে, এরকম করে আলমারিটার জামা কাপড়গুলো বার করেছে। আর কিচেনে কিছু একটা নিতে গিয়ে ওনার হাত থেকে পড়ে গেছে নুনের কৌটোটা। তো সেটা ওরা এটাই জানতো, এই জন্যই নিশ্চিন্ত ছিল, অনন্যা নিশ্চিন্ত ছিল। অনন্যা ওই জন্য কোনো অবাক হয়নি এগুলো দেখে, বা অনন্যা কিন্তু কোনো রাগ করেনি বা কোনো অভিযোগ কিছু দেখায়নি। কারণ অনন্যার একটা সুন্দর মন আছে, যেই মনটার জন্য উনি শাশুড়ি মাকে নিজের সন্তানের মতো দেখে। তো সেই কারণেই অনন্যা কিছুই করেনি। তো জানি না তোমাদের কতটা ভালো লাগলো, কতটা আমি বলতে পারলাম বা কতটা আমি গল্পটা সাজাতে পারলাম।
অবশ্যই তোমরা শুনে বলো। তবে আমার কিন্তু বেশ লেগেছে, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে যে আমি লিখেছি। বুঝতেই পারছো তোমরা। তো আমি চাই এরকম ঘরে ঘরে যারা অসুস্থ, যারা অসহায়, বয়স হয়ে গেছে যাদের, তাদের আমরা যেন অন্যের আমাদের হয়তো শাশুড়ি মা, কিন্তু আমরা যদি তাদেরকে বা শ্বশুর মশাই তাদেরকে যেন আমরা সন্তানের মতো দেখি। আমার সন্তানকে যদি আমি এরকম প্রচুর ফেসবুকে এখানে ওখানে দেখা যায় যে সবার জায়গা হচ্ছে, অথচ বয়স্ক মানুষগুলোর জায়গা হয় না। তো দেখো ওই স্টেজে আমরাও পৌঁছাতে পারি, আমাদেরও এরকম হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য একটু সন্তানের মতো করে ভেবে একটু সবাই যদি আমরা খেয়াল রাখি, রাখাটা ভীষণভাবে জরুরি। আর আমরা যেন সেরকমই রাখি, এই মানসিকতা যেন প্রত্যেক ঘরে ঘরে ছেলে বউয়ের হয়। তো এটাই আশা করব, এটাই কামনা করব। তো চলো, এইটুকুই বললাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।